নমস্কার, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব পুরো ক্যাপিটাল মার্কেট সেক্টর নিয়ে। ক্যাপিটাল মার্কেট সেক্টর বলতে আমরা কি বুঝি? ক্যাপিটাল মার্কেট সেক্টরকে যদি সহজভাবে বলি, তাহলে পুরো শেয়ার মার্কেট রিলেটেড যত স্টক রয়েছে আরকি। এটাকে বলে ক্যাপিটাল মার্কেট সেক্টর। শেয়ার মার্কেট রিলেটেড সেক্টর। ক্যাপিটাল মার্কেট সেক্টরের মেইন ফাংশনিং কি? একটা ক্যাপিটাল মার্কেট বলতে বোঝায় আমাদের যে দেশের মোটামুটি বলতে গেলে ইকোনমির ব্যাকবোন বলতে পারেন। ইন্ডিয়া যত গ্রোথ করবে তার সাথে সাথে ক্যাপিটাল মার্কেটও প্যারালাল গ্রোথ করে। ক্যাপিটাল মার্কেট বলতে আমরা কি বুঝি? যেখানে বিভিন্ন কর্পোরেটস, বিভিন্ন কোম্পানি যাদের ক্যাপিটাল দরকার পড়ে, টাকা দরকার পড়ে, তারা কি করে? তখন তারা ক্যাপিটাল মার্কেট আসে, মানে শেয়ার মার্কেটে আসে। কি নিয়ে আসে? আইপিও নিয়ে আসে। আইপিও নিয়ে এসে নিজেদের কোম্পানির শেয়ার মানে মালিকানা বলতে পারেন ইনভেস্টরদের মধ্যে ডিস্ট্রিবিউট করে। একটা কোম্পানি আইপিও কেন নিয়ে আসে? তার টাকার দরকার পড়ে, তাকে বিজনেস বাড়ানোর জন্য, বিজনেস গ্রোথ যে কোনো কারণের জন্য তার ক্যাপিটাল রিকোয়ারমেন্টের জন্য সে ক্যাপিটাল মার্কেটে আসে। কি নিয়ে আসে? আইপিও নিয়ে আসে। আইপিও নিয়ে এসে সে বিভিন্ন ইনভেস্টরদের কাছ থেকে পয়সা কালেক্ট করে সে তার বিজনেস গ্রো করে। এইভাবে সমস্ত কোম্পানি বিজনেস গ্রোথ করে। কোম্পানি বিজনেস গ্রোথ গ্রোথ করা মানে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার দেশের জিডিপি গ্রোথ করা। তাহলে বোঝা গেল যে ক্যাপিটাল মার্কেট সেক্টর হচ্ছে পুরো ইকোনমির ব্যাকবোন। ক্যাপিটাল মার্কেট যেভাবে গ্রো করবে ঠিক ইকোনমি কিন্তু ঠিক সেই রেঞ্জে গ্রো করে। ইকোনমি দেশের ইকোনমি গ্রো করার পেছনে ক্যাপিটাল মার্কেটের ভূমিকা সব থেকে ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে। ক্যাপিটাল মার্কেট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেক্টর। ক্যাপিটাল মার্কেট সেক্টর এরকম একটা সেক্টর রয়েছে যেটা কিন্তু সেকুলার, মানে গ্রোথ করবেই। বুল মার্কেট আসতে পারে, বিয়ার মার্কেট আসতে পারে, আলটিমেটলি কিন্তু ক্যাপিটাল মার্কেট যদি আপনি লাস্ট 10 বছর দেখেন, 15 বছর দেখেন, সমানে গ্রোথ করে যাচ্ছে। আজ থেকে 5 থেকে 6 বছর আগে ইন্ডিয়াতে ডিমান্ড অ্যাকাউন্ট ছিল কত? 3 থেকে 4 কোটি। এখন দেখুন ডিমান্ড প্রায় 20 কোটি, মানে লাস্ট 4-5 বছর 5x হয়ে গেছে ডিমান্ড অ্যাকাউন্টের সংখ্যা। বুঝতে পারছি ক্যাপিটাল মার্কেট কিভাবে গ্রোথ করছে ইন্ডিয়াতে। মানে নর্মাল যে মানুষ যে সেভিংস করে ব্যাংকে, 5%, 6%, 4% ইন্টারেস্ট ইনভেস্টমেন্ট করে। সেভিংস থেকে লোক ধীরে ধীরে চলে আসছে ইনভেস্টমেন্টে। স্টক, মিউচুয়াল ফান্ড, ডেট ফান্ড ইনভেস্ট করলে কি আমরা আরো বেশি আলফা জেনারেট করতে পারছি, মানে বেশি ইন্টারেস্ট জেনারেট করতে পারছি লং টার্মে। 10%, 12%, 15%, যেটা কোনো এফডি বা ব্যাংক ইনভেস্টমেন্টের থেকে অনেক বেশি। এই জন্য যত দিন যাচ্ছে কিন্তু ক্যাপিটাল মার্কেটে কিন্তু গ্রোথ বেড়ে যাচ্ছে। ক্যাপিটাল মার্কেট একটা সেকুলার সেক্টর, এর গ্রোথ কিন্তু চলতেই থাকবে। যেভাবে ইন্ডিয়ার ইকোনমি গ্রোথ করবে ঠিক সেভাবে ক্যাপিটাল মার্কেট সেক্টর গ্রোথ কিন্তু চলতেই থাকবে। সেখানে পুরো ক্যাপিটাল মার্কেট সেক্টর নিয়ে আলোচনা করব। এই ক্যাপিটাল মার্কেট সেক্টর কি কি ধরনের স্টক আছে, আমরা কিভাবে ইনভেস্ট করতে পারি, কোথাও কোথাও বেস্ট অপরচুনিটি আছে। যেমন পুরো ক্যাপিটাল মার্কেটের ইনফ্রাস্ট্রাকচার দেখেন, প্রথম যে ইনভেস্টর সেটা হচ্ছে যখন একটা কোম্পানি আইপিও নিয়ে আসে। আইপিও নিয়ে আসার পরে কি আছে? শেয়ার মার্কেটে লিস্টেড হয়। লিস্টেড কোথাও হবে? এক্সচেঞ্জে হবে। তো ফার্স্ট যেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রয়েছে ক্যাপিটালের এক্সচেঞ্জ। বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ রয়েছে, বিএসসি, এনএসসি, এমসিএক্স। বিএসসি আর এনএসসি তে কি হয়? যত শেয়ার রয়েছে, যখন কোনো কোম্পানি আইপিও নিয়ে আসে, তার স্টক, যত স্টক রয়েছে, শেয়ার রয়েছে, সব সব কোথায় লিস্টেড হচ্ছে? বিএসসি, এনএসসি। বুঝা গেল? বিভিন্ন কোম্পানির স্টক যখন কোনো একটা কোম্পানি আইপিওতে আসলো, মানে স্টক নিয়ে আসলো কোম্পানির শেয়ার, সেটা কোথায় লিস্টেড হচ্ছে? বিএসসি, এনএসসি। মানে সমস্ত যত কোম্পানি লিস্টিং হচ্ছে সব কিন্তু বিএসসি, এনএসসির মধ্যে লিস্টিং হচ্ছে। যাচ্ছে স্টকের প্ল্যাটফর্ম বলতে পারেন, এক্সচেঞ্জ। আর এমসিএক্স কি? কমোডিটিস। বিএসসি, এনএসসি হচ্ছে বিভিন্ন কোম্পানির স্টক চলে আসে। আর এনসিএক্স হচ্ছে কমোডিটির প্ল্যাটফর্ম। গোল্ড, সিলভার, মানে বিভিন্ন ধরনের মেটাল, এগ্রি পটাস, এগ্রি প্রোডাক্ট যত রয়েছে, এগ্রি প্রোডাক্ট, তারপর এনার্জি প্রোডাক্ট বলতে ইলেকট্রিক্যাল এনার্জি, রিনিউয়েবল এনার্জি, সমস্ত কমোডিটিসের এক্সচেঞ্জ হচ্ছে এমসিএক্স। তার মানে কি? বিএসসি, এনএসসি কিন্তু সব স্টক বা শেয়ারের ট্রেডিং হচ্ছে, কেনা বেচা হচ্ছে, ফিউচার অ্যান্ড অপশন কন্ট্রাক্ট হচ্ছে। সেম এমসিএক্স এ কি হচ্ছে? কমোডিটিসের ফিউচার অ্যান্ড অপশন কন্ট্রাক্ট হচ্ছে। তাহলে 1 নম্বর সিরিজে চলে যাচ্ছে প্ল্যাটফর্ম বিজনেস। প্ল্যাটফর্মের পরে সেকেন্ড চলে আসা হচ্ছে, যেটা দেখেন শেয়ার মার্কেটের সব থেকে বড় ইনফ্রাস্ট্রাকচার আছে ডিপোজিটরি। দুটো রয়েছে, সিডিএসএল আর এনএসডিএল। ডিপোজিটরির কাছে একটা ডিপোজিটরি তখনই কাজ করে যখন কোনো ইনভেস্টর, আমাদের মতো ইনভেস্টররা, যেমন আমরা কোনো স্টক
আমি একটা কোনো একটা ব্রোকিং অ্যাপে গেলাম, যে কোনো ব্রোকিং অ্যাপ, গ্রো, অ্যাঞ্জেলো ওয়ান, জিরোধা, আপস্টক্স, যখন আমি কোনো একটা স্টককে বাই করলাম, সেই স্টকটা যদি আমার পোর্টফোলিওতে 24 আওয়ার্সের বেশি থাকে, তখনের মধ্যে সেই স্টকটা কোথায় চলে যাবে? সিডিএসএল চলে যাবে বা এনএসডি চলে, মানে ডিপোজিটে চলে যাবে। যতক্ষণ পর্যন্ত আমি একটা স্টকে 24 আওয়ার্স হোল্ড না করবো পোর্টফোলিওতে, সেটা কিন্তু ডিপোজিটে যাবে না, ডাইরেক্ট বিএসসি বা এনএসসিতে থাকবে। মানে একটা স্টককে আমি 24 আওয়ার্স হোল্ড করবো, তখনই কিন্তু সেই স্টকটা ডিপোজিট হবে ডিপোজিটারিতে, সিডিএসএল বা এনএসডিএল। প্রথম প্ল্যাটফর্ম কি, সমস্ত ধরনের স্টক ট্রেডিং করুন, বাইং করুন, সেল করুন, সব কিন্তু বিএসসি এনএসসি থেকে আসে। তবে তারপরে যে স্টকগুলো আমরা 24 আওয়ার্সের বেশি রাখবো, স্টক আমাদের স্টক কেনা বেচা করি, আমরা তো কোনো কোম্পানির কাছ থেকে স্টক কেনা বেচা করি না। স্টক কেনা বেচা কি হয়, অ্যাকচুয়ালি মার্কেটে পার্টিসিপেটরা করে, একটা ইনভেস্টর আর একটা ইনভেস্টরের কাছ থেকে শেয়ার কিনছে বা বেচছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে করা হচ্ছে সিডিএসএল। আমি একটা ইনভেস্টরের কাছে শেয়ার কিনে নিলাম, সেই শেয়ার কোথায় জমা হলো? সিডিএসএল এ জমা হলো। পুরো হিসাবটা রাখবে কে? সিডিএসএল, মানে যাকে বলে ডিপোজিটেড। এখানে কোনো ফিজিক্যাল ডিপোজিটেড হচ্ছে না, অনলাইন ডিপোজিটেড। শেয়ার বাজারে কিন্তু আমরা কোনো স্টক কোনো কোম্পানির কাছ থেকে কিনছি না। যখনই আমরা কোনো স্টক ইনভেস্ট করছি বা স্টক কিনছি বা ট্রেডিং হচ্ছে, তাহলে একজন ইনভেস্টর আর একজন ইনভেস্টর থেকে কিন্তু শেয়ার কেনা বেচা চলছে। প্রথম প্ল্যাটফর্ম হচ্ছে ফার্স্ট ইনফ্রাস্ট্রাকচার, প্রথম হচ্ছে এক্সচেঞ্জ, বিএসসি, এনএসসি, এমসিএক্স। তারপরে কারা হচ্ছে ডিপোজিটরি, সিডিএসএল, এনএসডিএল। থার্ডে আছে সমস্ত বুকিং অ্যাপস। আমি সে ইনভেস্ট করি বা ট্রেডিং করি, যে যাই করি না কেন, আমাকে কিন্তু যে কোনো একটা অ্যাপে গিয়ে করতে হবে। অনেক রকমের ডিসকাউন্ট ব্রোকার রয়েছে, অ্যাঞ্জেলো ওয়ান, জিরোধা, গ্রো, আপস্টক, এরা হচ্ছে থার্ড পার্টি, যে ব্রোকার্স। আমাকে যে কোনো একটা বুকিং অ্যাপস খুলে সেই বুকিং অ্যাপসের মাধ্যমে আমি ট্রেডিং করতে পারি বা ইনভেস্টমেন্ট করতে পারি। তারপরে কারা আসবে? এএমসি বিজনেস, মানে যারা মিউচুয়াল ফান্ড বিজনেস করছে, যাদের নিজস্ব মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আছে, এইচডিএফসি, আইসিআইসিআই, এসবিআই, মতিলাল ওসওয়াল, বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড, এএমসি, নিপ্পন, বিভিন্ন ধরনের এএমসি কোম্পানি রয়েছে। যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছে, তারা এইসব কোম্পানি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছে। তারপর হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি, যেখানে আনন্দ রাঠি বা নুভামা বা 361M। আনন্দ রাঠি হচ্ছে একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি, আর এইচডিএফসি এমস হচ্ছে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। ডিফারেন্সটা কোথায়? আনন্দ রাঠি হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট করছে, মানে আনন্দ রাঠির কাছে কোনো পার্টি যাচ্ছে, এইচএনআই বা আল্ট্রা এইচএনআই বা অ্যাফ্লুয়েন্স, বড় বড় যারা হিউজ অ্যামাউন্টের মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবে আর কি, আনন্দ রাঠি কিন্তু নিজস্ব কোনো মিউচুয়াল ফান্ড নেই। তার মানে আনন্দ রাঠি হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি। সে কি করবে? এই যে এইচএনআই টাকাটা বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে ইনভেস্ট করে দেবে। এইচডিএফসি অ্যাসেট ম্যানেজ, কিছু এসডিএফসি মিউচুয়াল ফান্ড দিয়ে দিল, কিছু এসবিআই এর কোনো একটা মিউচুয়াল ফান্ড দিয়ে দিল, কোনো আইসিআইসিআই এর কোনো একটা মিউচুয়াল ফান্ড দিয়ে দিল। মানে ওয়েলথ ম্যানেজমেন্ট কি করছে? ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি, যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো রয়েছে, তাদের বিভিন্ন মিউচুয়াল ফান্ডে এই এইচএনআই, আল্ট্রা এইচএনআই টাকাটা ইনভেস্ট করে দিচ্ছে। বুঝে গেল ডিফারেন্সটা কোথায়? যে ওয়েলথ ম্যানেজমেন্ট আর অ্যাসেট ম্যানেজমেন্ট। ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিটা বেসিক্যালি কি করে? ইনভেস্টরদের টাকাটা নিয়ে বা যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে যাচ্ছে তাদের টাকাটা নিয়ে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির বিভিন্ন মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে দিচ্ছে। এই হচ্ছে মোটামুটি একটা শেয়ার বাজারের কমপ্লিট স্ট্রাকচার: ট্রেডিং, ইনভেস্টিং, স্টক ট্রেডিং, স্টক ইনভেস্টিং, কমোডিটি ট্রেডিং, আর হচ্ছে মিউচুয়াল ফান্ড ইনভেস্টিং। এবার আমরা কোথায় ইনভেস্ট করবো, কিভাবে দেখবো জিনিসটা? ফার্স্ট লাইনে চলে যান, বেসিক সব থেকে ইম্পর্টেন্ট স্ট্রাকচার, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম বা এক্সচেঞ্জ। যদি শেয়ারের এক্সচেঞ্জ দেখেন, দুটো এক্সচেঞ্জ রয়েছে, বিএসসি, এনএসসি। যদি কমোডিটিসের এক্সচেঞ্জ দেখেন, সেটা হচ্ছে এমসিএক্স। তিনজনের সিমিলার কাজ। যখনই কোনো একটা কোম্পানি স্টক নিয়ে আসবে, মার্কেটে আসবে, আইপিও নিয়ে আসবে, তখন তাকে বিএসসি বা এনএসসি তে লিস্টিং করাতে হবে। সেই কোম্পানিকে কিন্তু যখন লিস্টিং করাবে, তখন তাকে এনএসসি বা বিএসসি পেমেন্ট করতে হবে। প্লাস এনএসসি, বিএসসি কিন্তু সারা বছর একটা অ্যানুয়াল ফিস নেবে এসব কোম্পানি। এই যে 5,000-6,000 স্টক বিএসসি, এনএসসি প্ল্যাটফর্মে পড়ে আছে, এটা কিন্তু সব কোম্পানির কাছ থেকে একটা করে অ্যানুয়াল মেনটেন্যান্স ফি নেয়। প্লাস আমরা যে ট্রেডিং করছি কোনো অ্যাপে গিয়ে, সেখান থেকে কিন্তু সেই অ্যাপ থেকেও কিন্তু বিএসসি, এনএসসি কমিশন পাচ্ছে। প্লাস বিএসসি, এনএসসি কি করে? এরা বিভিন্ন ডাটাগুলো সেল করে বিভিন্ন বুকিং অ্যাপস গুলো। তো সিডিএসএল যেমন সেটা ডিপোজিট হয়, সিডিএসএল থেকেও কিন্তু পয়সা পাচ্ছে বিএসসি, এনএসসি। এই যে বিএসসি বা এনএসসি রয়েছে, এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, এদের কিন্তু
মানে ইনকামের প্রচুর সিলিন্ডার রয়েছে। এই জন্য দেখবেন বিআর মার্কেট যদি দেখেন লাস্ট 2-3 বছর মার্কেট বুল মার্কেট দেখেছি, বিআর মার্কেটে দেখবেন বিএসসির কিন্তু ইনকামে খুব একটা এফেক্ট পড়ে না। যেটা ব্রোকিং অ্যাপস রয়েছে, গ্রো, জিরোধাল, অ্যাঞ্জেল ওয়ান বা ডিপোজিটরি রয়েছে সিডিএসএল, এদের ইনকাম এফেক্ট পড়েছে বিআর মার্কেট। আপনি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম দেখেন, বিএসসির কিন্তু বিজনেস দেখবেন, যদিও এনএসসি এখন লিস্টিং হয়নি, শেয়ার মার্কেট লিস্টিং হবে খুব তাড়াতাড়ি। বিএসসি যদি রিটার্ন লাস্ট 3 বছর এভরি ইয়ার, বুল মার্কেট হোক আর বিআর মার্কেট হোক, এরা কিন্তু দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। এদের ইনকামের পথ অনেকগুলো খোলা আছে। আর এমসিএক্স তো বুঝতে পারছে মনোপলি মার্কেট, কমোডিটি প্ল্যাটফর্মে, মানে কমোডিটির প্ল্যাটফর্মে এমসিএক্স মনোপলি। এখানে কি হয়, সমস্ত কমোডিটিসের অপশন ট্রেডিং হচ্ছে, ফিউচার অপশন ট্রেডিং হচ্ছে। যার ফলে এমসিএক্স এর গ্রোথ তো আপনি লাস্ট 3-4 বছরে দেখেন এমসিএক্স এর শেয়ার প্রায় 10x হয়ে গেছে। এখানে কিন্তু সেবির রুলস বিশাল ইম্পর্টেন্ট পালন করেছে। যেমন আগে কিছু আগে যত ডেরিভেটিভস মানে ফিউচার অন অপশনের এক্সপায়ারি ছিল সব এনএসসিতে ছিল। মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে প্রত্যেক দিন এনএসসিতে এক্সপায়ারি ছিল। ফিন নিফটি, ব্যাংক নিফটি সমানে লাগাতার এক্সপায়ারি লেখা থাকতো। সেন্সেক্স, মানে এনএসসিতে প্রতিদিন এক্সপায়ারি ছিল। পুরো ফিউচার অন অপশন ট্রেডিং এর মার্কেট শেয়ার ছিল এনএসসির কাছে, বিএসসির কাছে কিন্তু ছিল না। সেবি কি করলে, রুল চেঞ্জ করে দিল যে প্রতিটা এক্সচেঞ্জ এখন একটি করে এক্সপায়ারি হবে উইকলি। এবার কি এক্সপায়ারি ভাগ হয়ে গেল, এখন এনএসসিতে সপ্তাহে একদিন এক্সপায়ারি, বিএসসি একটা এক্সপায়ারি পেয়ে গেল। বিএসসি এক্সপায়ারি পাওয়ার পরে কি হচ্ছে, এখন বিএসসি কি হচ্ছে ধীরে ধীরে কিন্তু এনএসসি থেকে মার্কেট শেয়ার ক্যাপচার করছে। আগে যেখানে এনএসসির মনোপলি ছিল, এখন কিন্তু বিএসসি কি হচ্ছে ধীরে ধীরে এনএসসি থেকে মার্কেট শেয়ার ক্যাপচার করছে। এই জন্য লাস্ট 2-3 বছর দেখুন বিএসসি শেয়ার কিন্তু হিউজ দিয়েছে রিটার্ন। তার কারণ মার্কেট বুঝে গেছে মানে এনএসসি তো টপ হোল্ডিং নিয়ে বসে আছে অপশন ট্রেডিং এর, ডেরিভেটিভস এর, ফিউচার অন অপশনের। কিন্তু এনএসসি এখন কিন্তু ধীরে ধীরে বিএসসি থেকে মার্কেট শেয়ার ক্যাপচার করছে। যদি সপ্তাহে একদিন এনএসসি ট্রেডিং হচ্ছে, ফিউচার সপ্তাহে একটা এক্সপায়ারি পাচ্ছে এনএসসি, যারা ট্রেডিং করে না নেশার মতো, ডেলি এক্সপায়ারি চায়, একদিন এনএসসি তে করতে, তারপরে বিএসসি তে করছে। তার মানে এক্সপায়ারি কিন্তু কমে গেল। আগে সপ্তাহে প্রতিদিন ছিল এক্সপায়ারি, এখন মাত্র 2 দিন এক্সপায়ারি, একদিন এনএসসি একদিন বিএসসি। বিএসসি করছে ধীরে ধীরে এনএসসি থেকে মার্কেট সাথে ক্যাপচার করছে। এবার এমএসিক্স এর ফায়দাটা কি করে হলো, যদি সপ্তাহে একদিন এনএসসি তে এক্সপায়ারি, বিএসসি তে দেখছে, বাকি দিনগুলো কি করবে, যারা ট্রেডার্স ট্রেডিং করে, ফিউচার অন অপশন ট্রেডিং করছে, তাদের এক্সপায়ারি খোঁজে, তারা চলে যাচ্ছে এমসিএক্স বাকি দিনগুলো কমোডিটি ট্রেডিং করতে। এটা কিন্তু এমসিএক্স এর ক্ষেত্রে বিশাল ব্যাপার হয়েছে। বিএসসি এনএসসি তে এক্সপায়ারি কমার ফলে শেয়ার মার্কেটে এক্সপায়ারি, স্টকের এক্সপায়ারি কমে যাওয়ায় কমোডিটিস এর এক্সপায়ারিতে কিন্তু বিশাল বুমিং চলে এসেছে এমসিএক্স এর ক্ষেত্রে। আর প্লাস স্টকের শেয়ারের যে ফিউচার অপশন ট্রেডিং যেখানে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে এসটিটি, এমসিএক্স কিন্তু সেভাবে বাড়ায়নি। এটা কিন্তু একটা এমসিএক্স এর বিশাল সুবিধা। তার মধ্যে স্টকের যে ফিউচার অপশন ট্রেডিং হচ্ছে, নিফটি, ব্যাংক নিফটি, সবার কিন্তু লট সাইজ বড় করে দিয়েছে, মানে এখন ইনভেস্ট করতে বেশি টাকা লাগে। এখানে এমসিএক্স ফায়দা পেয়ে গেছে। মানে সেবির কিছু রুল কিন্তু এনএসসির থেকে ফায়দাটা বেশি দিয়ে এসছে। আর এনএসসি বিএসসির থেকেও সব থেকে বেশি প্রফিটে আছে এখন এমসিএক্স। বুঝে গেল, শেয়ার মার্কেট যাই থাকুক কিন্তু ফিউচার কিন্তু 3টে কোম্পানি কিন্তু গ্রোথ মোটামুটি সেকুলার রয়েছে। হয়তো একটি দুটি কোয়ার্টার বা 3টে কোয়ার্টারে কম বেশি হতে পারে, তো 3টে কোম্পানি কিন্তু স্ট্রাকচারাল গ্রোথ। আমাকে যদি বলেন, আমার নাম্বার 1 হচ্ছে এমসিএক্স, কেন কমোডিটিস প্ল্যাটফর্মের নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে বিএসসি। এগুলো প্ল্যাটফর্ম বিজনেস। শেয়ার মার্কেট রিলেটেড ক্যাপিটাল মার্কেট সেক্টর আমার সব থেকে প্রিয় সেক্টর হচ্ছে প্ল্যাটফর্ম বা এক্সচেঞ্জ, যেখানে আমার প্রিয় স্টক হচ্ছে এমসিএক্স, বিএসসি। সেকেন্ড যদি স্ট্রাকচার আছে হচ্ছে ডিপোজিটরি, সিডিএসএল বা এনএসডিএল। এনএসডিএল এখন লিস্টেড হয়নি, কিন্তু সিডিএসএল এর কথা দেখেন, সিডিএসএল এর সব থেকে বড় সুবিধা হচ্ছে যে সিডিএসএল ডিপোজিটরি, মানে আমি যখনই কোনো একটা শেয়ার কিনবো, যদি শেয়ারটা 24 ঘন্টা আমি রাখি, সেই শেয়ারটা কিন্তু জমা হবে সিডিএসএল। যদি আমি 24 ঘন্টা কোনো স্টক না রাখি পোর্টফোলিও, সেরকম সিডিএসএল ডিপোজিট আপনার সিডিএসএল আসবেই না, তখন সিডিএসএল কোনো কাজ নেই। কোনো একটা স্টক আমি যখন আমি আমার পোর্টফোলিওতে রাখবো, তখনই কিন্তু সিডিএসএল আসবে 24 ঘন্টা রাখার পরে। যদি 24 ঘন্টা না রাখি, তাহলে সিডিএসএল কোনো ভূমিকা নেই। তার মানে কি, যে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং, এখন স্টক নিলাম 10 মিনিটে বেঁচে দিলাম, এই অপশন ট্রেডিং, এখানে কিন্তু সিডিএসএল এর কোনো ফায়দা হচ্ছে না। সিডিএসএল এর ফায়দা তখনই হচ্ছে যখন আমরা স্টক নিয়ে পোর্টফোলিওতে মিনিমাম 24 ঘন্টা রাখবো। সুইং ট্রেডিং বা ইনভেস্টমেন্ট, এই জন্য সিডিএসএল কি হয় দেখবেন, বুল মার্কেটে সিডিএসএল ইনকাম ভালো হয়, প্রচুর ইনভেস্টার আসে, ইনভেস্ট করে, সুইং ট্রেডিং করে,
অনেক কোম্পানির আইপিও আছে, আইপিও থেকেও সিরিয়াসের রেভিনিউ পায়। যখন বিয়ার মার্কেট চলে আসে তখন ইনভেস্টিং কমে যায়, তখন সিরিয়াসের বিশাল সাফার করে। আর বুল মার্কেটের মজাটা খুব একটা নিতে পারে না, কারণ ফিউচার আর অপশন ট্রেডিং বলুন বা ইন্টারডে ট্রেডিং বলুন, এখান থেকে সিরিয়াসের কিছু ইনকাম হচ্ছে না। এই জন্য সিরিয়াসেল ডিপোজিটের বিজনেসটা কিন্তু আমার কাছে খুব একটা অ্যাট্রাকটিভ মনে হয় না, মানে এক্সচেঞ্জ বা প্ল্যাটফর্মের তুলনায়। বুঝে গেল আমি কি বলছি? আর হচ্ছে বুকিং অ্যাপস। বুকিং অ্যাপসের ফান্ডা খুব ক্লিয়ার। গ্রো, অ্যাঞ্জেলো ওয়ান, জিরোধা, আপস্টক্স এরা কি চায় যে আপনি বারবার শেয়ার কেনা বেচা করুন। আমি যদি সবাই ইনভেস্টার হয়ে যায়, আজকে এরা শেয়ার কিনে রেখে দিল, 6 মাস পরে বিক্রি করলো, 1 বছর পরে বিক্রি করলো, তাহলে কিন্তু এদের সবার ধান্দা বন্ধ হয়ে যাবে। গ্রো, অ্যাঞ্জেলো ওয়ান, জিরোধা, আপস্টক্স এরা ট্রেডিং কে খুব প্রমোট করে দেবে এরা। জিরোধা, অ্যাঞ্জেলো ওয়ান, আপস্টক্স, যত ট্রেডিং হবে, যত শেয়ার কেনা বেচা হবে, তত এদের ফায়দা, এরা তত বুকিং চার্জ পেতে পারবে। যেহেতু জিরোধা আর আপস্টক্স লিস্টেড নেই, আমি আলোচনা করবো গ্রো আর অ্যাঞ্জেলো ওয়ান। গ্রো দেখবেন যখন মার্কেটে এসেছিল তখন মিউচুয়াল ফান্ড নিয়ে আসলো, কিন্তু ট্রেডিং নিয়ে আসেনি মার্কেটে। এবার স্টক ইনভেস্টিং নিয়ে আসলো, লাস্ট এরা এসছে হচ্ছে ট্রেডিং নিয়ে। আর অ্যাঞ্জেলো ওয়ানকে দেখুন এরা কিন্তু প্রথমেই ট্রেডিং নিয়ে চলে এসছে, মানে গ্রোর মেন টার্গেট হচ্ছে ইনভেস্টমেন্ট। গ্রো বেশি প্রমোট করে ইনভেস্টমেন্টকে, আর অ্যাঞ্জেলো ওয়ান প্রমোট করে কাকে? ট্রেডিং। আর গোটা হচ্ছে পুরো ডিজিটাল, এরা কোনো এদের কোনো ফিজিক্যাল অফিস বা ব্রাঞ্চ নেই। অ্যাঞ্জেলো ওয়ানের প্রচুর ফিজিক্যাল ব্রাঞ্চ রয়েছে, প্লাস এদের অ্যাডভাইজারি টিম রয়েছে, দুনিয়ার ট্রেডিং এর টিপস দেয় এরা, চার্ট ফার্ট এরা প্রচুর শেয়ার করে, কিন্তু গ্রো কিন্তু এটা করে না। মানে গ্রো হচ্ছে পুরো ডিজিটাল মিল। আর অ্যাঞ্জেলো ওয়ান অফলাইন প্লাস অনলাইন। এই জন্য গ্রোতে গিয়ে দেখুন অপারেটিং কস্ট অনেক কম, আর অ্যাঞ্জেলো ওয়ানের অপারেটিং কস্ট অনেক বেশি, এই জন্য গ্রোর অপারেটিং লেভারেজ পায়। অ্যাঞ্জেলো ওয়ান কিন্তু অপারেটিং লেভারেজ খুব কম পায়। যেখানে গ্রোর এবিটটা মার্জিন প্রায় 50%, 60%, সেখানে ধর অ্যাঞ্জেলো ওয়ানের এবিটটা মার্জিন 30% বা 25%। এই জন্য গ্রোকে দেখবেন মার্কেট 50-60 পি দেয়, আর অ্যাঞ্জেলো ওয়ানের পি দেবেন 25-30 রেঞ্জের। দুটোর মধ্যে বিজনেস ডিফারেন্সটা কি? তাহলে ব্রোকিং অ্যাপসের মধ্যে দুটো কোম্পানি কম্পেয়ার করেন, গ্রো আর অ্যাঞ্জেলো ওয়ান, আমার কিন্তু ফেভারিট গ্রো। এরপরে আসছে ওয়েলথ ম্যানেজমেন্ট। ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরও তাই। তিনটি যদি বেস্ট কোম্পানি দেখেন, নুভামা, আনন্দ রাঠি, 360 ONE। এখানে আমার সব থেকে বেস্ট, আমার প্রিয় স্টক হচ্ছে আনন্দ রাঠি। তার কারণ কি? নুভামা কি করে? নুভামা তো ওয়েলথ ম্যানেজমেন্ট করছেই, তাছাড়া শেয়ার মার্কেট রিলেটেড প্রচুর কাজ করে। ইনভেস্টমেন্ট ব্যাংকিং করে, মানে কোনো একটা আইপিও কোম্পানি আইপিও যখন এসে সেই আইপিওর কাজ করে এরা। কাস্টোডিয়ান ক্লিনিং এর কাজ করে, যে আমরা যখন স্টক ট্রেডিং করি, কেনা বেচা করি, কেনা বেচার প্রসেসটাকে কন্ট্রোল করে। সিডিএসএল থেকে ডিমাট অ্যাকাউন্টে ডিমাট, মানে এই যে প্রসেসটা কাস্টোডিয়ান ক্লিয়ারিং এর কাজটা করা হচ্ছে আনন্দ রাঠি, সরি নুভামা ওয়েলথ। 360 ONE-এরও দেখবেন এই ওয়েলথ ম্যানেজমেন্ট কাজ ছাড়া আরো বিভিন্ন বিজনেস রয়েছে এদের। তার মানে কি? আনন্দ রাঠি কিন্তু পিওর ওয়েলথ ম্যানেজমেন্ট করে, মানে শেয়ার মার্কেট রিলেটেড কোনো কাজ আনন্দ রাঠি করে না। এই জন্য আনন্দ রাঠির ইনকামটা কি খুব ফিক্সড ইনকাম থাকে, এদের ইনকামে কোনো সমস্যা হয় না। বিয়ার মার্কেট হোক বা বুল মার্কেট হোক, এরা শুধু ওয়েলথ ম্যানেজমেন্ট, শুধু মিউচুয়াল ফান্ডে পড়ে থাকে। আনন্দ রাঠি নুভামার ক্ষেত্রে কি হয়? নুভামা অর্ধেক ইনকাম এরা শেয়ার মার্কেট রিলেটেড কাজ করে থাকে। যে মার্কেট দেখবেন সবসময় আনন্দ রাঠির বিজনেসটাই প্রেফার করে। দেখবেন আনন্দ রাঠির পি দেখবেন 60-70 এই পিতে চলে, আর নুভামাকে দেখবেন 25-30 এই পিতে চলে। অথচ আনন্দ রাঠির স্টকটা কিন্তু নুভামার থেকে লাস্ট 3 বছর অনেক বেশি দিয়েছে রিটার্ন। মানে অ্যাজ এ বিজনেস মডেল আনন্দ রাঠির গ্রোথটা হচ্ছে সেকুলার গ্রোথ, আর নুভামার গ্রোথটা কি মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট করে। তারপরে চলে আসছে এএমসি বিজনেস, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। মানে একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির কাছে কোনো এইচএনআই বা আল্ট্রা এইচএনআই বা অ্যাফ্লুয়েন্ট বড় বড় ইনভেস্টররা যায়, যারা বড় বড় টাকা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে 50 কোটি, 100 কোটি, 200 কোটি। ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি কি করে? আনন্দের মতো কোম্পানি ইনভেস্টরদের টাকাটা বিভিন্ন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেয়। এর তো নিজস্ব মিউচুয়াল ফান্ড নেই, এরা এইচডিএফসি, এমসি বা নিপ্পন, এই বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যাদের নিজস্ব মিউচুয়াল ফান্ড রয়েছে, সেই সব মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেয়। লাস্ট পার্টি হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে আমি ইনভেস্টও করি না, আমার খুব একটা ইন্টারেস্ট থাকে না, কারণ এদের এখানে হিউজ কম্পিটিশন, প্রচুর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে। এইচডিএফসি, নিপ্পন, পরাগ পারিক, এসবিআই, আইসিআইসিআই, অ্যাক্সিস। এখানে গ্রোথটা ডিভাইডেড হয়ে যাবে। আনন্দ রাঠি কোনো একটা কোম্পানির পার্টির টাকা নিয়ে, মিউচুয়াল ফান্ডের টাকা নিয়ে তো এইচডিএফসি ইনভেস্ট করবে, অ্যাক্সিস ইনভেস্ট করবে, আইসিআই ইনভেস্ট করবে। এই জন্য আমার কাছে আমি মনে করি ফিউচারেও ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরের গ্রোথটা কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্টের থেকে বেশি গ্রোথ হবে। বুঝে গেল আমি কিভাবে বলতে যাচ্ছি? মানে পুরো যদি ক্যাপিটাল মার্কেট সেক্টরে দেখেন,
এখানে আমার ফেভারিট সেক্টর হচ্ছে এক হচ্ছে এক্সচেঞ্জ, বিএসসি, এমসিএক্স, এনএসসি, আর একটা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট। এখানে নুভামা ওয়েলথ, আনন্দ রাঠি, 361। ওয়েলথ ম্যানেজমেন্ট আমার ফেভারিট হচ্ছে আনন্দ রাঠি। আর যদি আপনি প্ল্যাটফর্মে যান, বিএসসি, এমসিএক্স। আর যদি ব্রোকিং অ্যাপসে আমি ইনভেস্ট করি, ব্রোকিং অ্যাপসে আমার কাছে সেরা হচ্ছে গ্রো। কারণ গ্রোর বিজনেস মডেল একদম ডিজিটাল বিজনেস মডেল। আর গ্রোথ থেকে না অ্যাঞ্জেলো ওয়ানটা ট্রেডিং এর উপরে বেশি ডিপেন্ডেন্ট। যে অ্যাঞ্জেলো ওয়ানের বিজনেসটা বেশি সিক্লিক্যাল হবে গ্রোথ থেকে, আর গ্রোর বিজনেসটা বেশি সেকুলার হবে। প্লাস গ্রো ডিজিটাল মডেল, অপারেটিং কস্ট কম আর অপারেটিং মার্জিন বেশি। আর অ্যাঞ্জেলো ওয়ানের যেহেতু অনলাইন প্লাস অফলাইন মডেল, অ্যাঞ্জেলো ওয়ানের অপারেটিং কস্টও বেশি, এদের প্রফিট মার্জিনটাও কম। তো বুঝে গেল মোটামুটি আমি ক্যাপিটাল মার্কেট সেক্টরের মোটামুটি পুরো ডিটেলস বুঝিয়ে দিলাম। আমি কিন্তু এই স্টকগুলোর নাম নিলাম, এটা কিন্তু রিকমেন্ডেশন আছে বোঝানোর জন্য। আপনারা স্টাডি করুন, দেখুন কিন্তু ক্যাপিটাল মার্কেট সেক্টর কিন্তু স্ট্রাকচারাল, এখানে কিন্তু খুব দুর্দান্ত রয়েছে। থ্যাংক ইউ।